is simply dielectrics are insulators which try to oppose the electric field that are appearing or that is applied externally by any external periodic force হতে পারে বা external field হতে পারে। তো এখানে সেখান থেকেই আমি পোলারাইজেবিলিটি আলফার 4টে টার্মের অ্যাডিশন লিখেছিলাম। এখানে সেই পোলারাইজেবিলিটি ইন্ডিভিজুয়ালি যে 4 রকম হতে পারে সেটা নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করছি। আচ্ছা, ওয়েদার খারাপ বলে আমি ক্যামেরাটা আপাতত বন্ধ রাখছি, নাহলে স্ট্রিমিং এ আমার বেশি ডেটা যাবে। ঠিক আছে? ওকে স্যার। ভিডিওটা কি অফ হয়েছে? হ্যাঁ স্যার, অফ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আগের দিনের নোট থেকে দেখ পোলারাইজেবিলিটির যে কনসেপ্টটা আসছে, যখন আমরা বাইরে থেকে একটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড দেব টু এ সলিডস, then what happened? The electric charges are displaced due to the external electric field and causing polarization in it. So the induced dipoles of the moments are proportional to the local field. Why? Well, when we apply external electric field E, the negative charges goes to the opposite direction of the field and the positive charges are in the direction of the field. So there would be a finite separation between them. That's why they are behaving like a dipole. এই ডান দিকে ছবিটার দিকে তাকা, বাইরে থেকে যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে আগে যদি ডাইপোল গুলো র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকে, তারপরে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড সব ডাইপোল গুলো অ্যালাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? এই অ্যালাইন্ড হয়ে যাওয়াটা কার উপরে ডিপেন্ড করবে? ইলেকট্রিক ফিল্ডের উপরে, স্ট্রেংথের উপরে। হ্যাঁ, স্ট্রেংথের উপরে এন্ড ডিরেকশন। আচ্ছা, কোন টাইপের মেটেরিয়ালের ক্ষেত্রে এগুলো র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকলে সেটা কি মেটেরিয়াল বলা হয়? নন ইনসুলেটর। র্যান্ডমলি ওরিয়েন্টেড না, যেমন ম্যাগনেটিজমের প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক আছে, এই একই রকম এইখানেও ডিপেন্ডিং আপন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ডাইপোলস ইলেকট্রিক ফিল্ডের উপরে এখানেও একইভাবে প্যারা ইলেকট্রিক, ফেরো ইলেকট্রিক এইরকম 3 ভাবে ভাগ করা যায়। ঠিক আছে? ডিপেন্ডিং আপন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ডাইপোল। তার মানে বাইরে থেকে ফিল্ড ছাড়া যদি আমার স্পন্টেনিয়াস পোলারাইজেশন অ্যারাইজ করে, দ্যাট মেটেরিয়ালস আর কল্ড ফেরোইলেকট্রিক মেটেরিয়ালস। জেনারেলি ফেরোইলেকট্রিক্স আর ডাইলেকট্রিক্স। রাজীব কি জয়েন করেছে? না বোধহয় না। তখন একটা নেট তখন নেট এবার এলো রাজীব। এইবার দেখ তাহলে এই P is equals to আমি কি বললাম, ইনডিউসড ডাইপোল মোমেন্টসটা প্রপোর্শনাল টু দ্য লোকাল ফিল্ড ই লোকাল। তাহলে P অ্যান্ড ই লোকাল যদি প্রপোর্শনাল হয় তাহলে দ্যাট ইজ, আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা যদি আলফা হয় তাহলে P is equals to আলফা ই, যেখানে আলফাটা হচ্ছে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক্যাল পোলারাইজেবিলিটি অফ দ্য অ্যাটম। এখানে ইলেকট্রন নয় কিন্তু, এখানে অ্যাটম। আর সলিড স্টেটের ফিজিক্সের ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম হোয়াট আর কল্ড সলিডস। সলিডস আর নাথিং বাট রেগুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টস অফ অ্যাটমস অর আয়নস ইন 3 ডাইমেনশনাল স্পেস। এইটা আমি বারবার বিভিন্ন ক্লাসে বলবো, রেগুলার পিরিয়ডিক রিপিটেশন অফ অ্যাটমস অর আয়নস ইন 3 ডাইমেনশনাল স্পেস। তাহলে পি ইজ ইকুয়ালস টু আলফা এর মধ্যে আলফা ইজ কল্ড দ্য electrical polarizability of the atom. If the total polarization of the dielectric containing n atoms, তাহলে then the capital P, that is total polarization of the dielectric, ক্যাপিটাল পি যেটা ওই রোমান 1 দিয়ে লিখেছি সেটা দেখ,
কি হবে সামেশন এনআই আলফা আই ই লোকাল। কেন প্রত্যেকে লিখলাম? ক্যাপিটাল পি হচ্ছে সামেশন অফ স্মল পি, আর এনআই হচ্ছে নাম্বার অফ I atoms having polarizability alpha I. Then E local I is the local field at the atoms of type I. তোরা খাতায় সব লিখতে থাক, কিন্তু আমি মানে ক্লাসের পর সবার খাতাগুলো পাঠাতে বলবো, মানে এখানে একটা ডেরিভেশন আছে, এটা শুধু দেখে হবে না। ইফ পি ইজ স্যার একটা বলছি, বলছি ইয়ে পোলারাইজেবিলিটি কি, মানে ফিচার্স পোলারাইজেবিলিটি মানে ওটা কি, মানে ডিনোট করে? পোলারাইজেশন তো আমরা জানি। হ্যাঁ সে বললাম তো, when and applied electric field is applied to a solid, electric charges are displaced causing polarization in it. The induced dipole's moments P are proportional to the local field E local. P is equals to alpha E local. এই অবধি আমরা জানতাম। এই আলফাটা হচ্ছে known as the electrical polarizability of the atom. Okay? That proportionality constant টা। And the total polarization of the dielectric containing n atoms is given by capital P is equals to summation n p ছিল n স্মল পি, মানে আমার ডাইপোল মোমেন্ট, সেই ডাইপোল মোমেন্টের জায়গায় যদি আই দিয়ে লিখি তাহলে আলফা আই ই লোকাল আই, এন আলফা, সরি এন স্মল পি, এটার সামেশন। এটাই যদি আই এথ দিয়ে লিখি তাহলে এন আইটা হচ্ছে নাম্বার অফ আই অ্যাটমস হ্যাভিং পোলারাইজেশন আলফা আই, আর ই লোকাল আইটা হচ্ছে লোকাল ফিল্ড অ্যাট দ্য অ্যাটমস অফ টাইপ আই। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আগের দিনের ক্লাস থেকে একটু একটা ইকুয়েশন ধার করব, যেটা হচ্ছে লোরেন্টজ ইকুয়েশন ছিল। সেখানে আমি কি লিখেছিলাম, এইটা লিখেছিলাম ই লোকাল চারটে ফিল্ডের সামেশন থেকে দুটো ক্যান্সেল আউট, ডিপোলারাইজেশন ফিল্ডটা ক্যান্সেল আউট হয়ে ই লোকালটা হয়েছিল ই প্লাস পি বাই থ্রি এপসিলন নট। এই 1/3 এপসিলন নট কিছু কিছু বইতে থাকতে পারে, আর পুরোনো কিটেলের বইতে সেটা 4 পাই আছে, কারণ গাউসিয়ান ইউনিটে 1/3 পাই এপসিলন নটটা 4 পাই হয়। ঠিক আছে, এটা ইউনিটের সমস্যা, এটা নিয়ে কোনো বিশাল কোনো সমস্যা নেই। ম্যাক্সিমাম টেক্সট বুকে এই 1/3 এপসিলন নটটা ইউজ করে, তোরাও এটা ইউজ করলেই ভালো, তাহলে যে কোনো একটা কনভেনশন ধরে এগোনো যায়। ওকে স্যার। তাহলে এইটা যদি আমি এই ই লোকালটা যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে কি হবে, রিঅ্যারেঞ্জ করে লিখবো পি is equals to E plus P by 3 epsilon naught summation Ni alpha I. So P by epsilon naught E is equals to summation Ni alpha I divided by epsilon naught minus 1/3 summation Ni alpha I. Now solving for summation, এইটা যদি সলভ করি sum over I Ni alpha I, we get, এইটা যদি সলভ করি এটার উপরে আমরা একটা এইরকম ইকুয়েশন পাবো, এপসা আর রিলেটিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট -1 ডিভাইডেড বাই এপসা আর প্লাস 2 ইজ ইকুয়ালস টু পি বাই 3 এপসিলন নট সামেশন এনআই আলফা আই। এটা একটা ওয়েল নোন ইকুয়েশন ইন ডাইলেকট্রিক মিডিয়া, দ্যাট ইজ কল্ড দ্য ক্লসিয়াস-মোসোট্টি ইকুয়েশন। ক্লসিয়াস-মোসোট্টি ইকুয়েশন কার কার মধ্যে রিলেশন? দিস ইকুয়েশন is used to determine the electrical polarizabilities of the atoms if the dielectric constant is known. যদি এপসা আর এর ভ্যালুগুলো আমার নোন থাকে, এই ওপরের এপসা আর, এই একই মেটেরিয়াল অবশ্য, এপসা আরটা যদি নোন থাকে যে কোনো মেটেরিয়ালের, আলফাটা আমি বের করতে পারি। পি হচ্ছে পোলারাইজেশন, এপসিলন নট হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশনটা ইজ কল্ড দ্য ক্লসিয়াস-মোসোট্টি ইকুয়েশন। epsa r minus 1 divided by epsa r plus 2 is equals to p by 3 epsilon naught summation ni alpha I. বল কি অসুবিধা আছে? স্যার আপাতত ক্লিয়ার। আচ্ছা, পোলারাইজেবিলিটি টার্মটা যখন বলেছিলাম তখন
আলফাটা ইজ দ্য সাম অর অ্যাডিটিভ কনস্ট্যান্ট, মানে কি সামেশন নয়, আলফাটা হচ্ছে যদি 4 রকম পোলারাইজেশন থাকে, সাপোজ ইলেকট্রনিক, আয়নিক, ডাইপোলার অ্যান্ড স্পেস চার্জ, then alpha would be the additive term. Alpha is equals to alpha E plus alpha I plus alpha D plus alpha space charge, এইভাবে লেখা যায়। আগের দিন যেরকম স্যার স্পেস হ্যাঁ স্যার স্পেস চার্জটা কি একটু আমি বলবেন? বলছি একটু ক্যাচ করতে পারলাম না। বলছি আস্তে আস্তে। তাহলে এই ফার্স্ট স্লাইডটা থেকে আমি মোটামুটি, আচ্ছা আগের দিন এই ইকুয়েশনটা ডিরাইভ করা ছিল, এফসার ইকুয়ালস টু 1 প্লাস কাই। কাইটা হচ্ছে সাসেপ্টিবিলিটি, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, এটা কিছু ক্ষেত্রে আমরা ইউজ করব। এই এপসিলন আর ইজ ইকুয়ালস টু 1 প্লাস কাই, ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি কাইটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এই যেটা বলছিলাম, তাহলে total polarizability alpha can be written as the sum of three terms representing most important contribution of the polarization: alpha E, that is electronic; alpha I, that is ionic; alpha D, that is dipolar. এইবার এই ডান দিকের ছবিগুলোর দিকে যদি দেখিস কোনটা কি আমি বোঝানোর চেষ্টা করেছি, একে একে সবগুলো ডিসকাস করছি। ইলেকট্রনিক পোলারাইজেশন নাম থেকেই বোঝা যাচ্ছে, যখন আমি বাইরে থেকে এক্সটার্নাল ফিল্ড দেব তখন এই রকম যদি ওরিয়েন্টেশন থাকে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ আয়ন কোর আর নেগেটিভ আয়ন কোরগুলো একটা সেপারেশন চেষ্টা করবে, তার জন্য যে পোলারাইজেশনটা অ্যারাইজ করবে দ্যাট ইজ কল্ড দ্য ইলেকট্রনিক পোলারাইজেশন। আয়নিক কি, একটু পরেই আমরা NaCl, একটা সিম্পল কিউবিক স্ট্রাকচারের NaCl, একদিকে সাপোজ Na আছে আরেকদিকে Cl আছে, সেইটা কিভাবে স্ট্রেচ করবে, এই এটা কিভাবে স্ট্রেচ করবে একটু পরে একটা থিওরিটিক্যাল ডিসকাশন দিয়ে দেখব। ডাইপোলার পোলারাইজেশন নাম থেকেই বোঝা যাচ্ছে, অনেকগুলো ইলেকট্রিক ডাইপোল আছে, সেটার যে ওরিয়েন্টেশন চেঞ্জের উপরে যেটা ডিপেন্ড করবে দ্যাট ইজ কল্ড ডাইপোলার। আর স্পেস চার্জ হচ্ছে কমপ্লিটলি সারফেস চার্জ, এটা নট ইনহারেন্ট টু দ্য মেটেরিয়াল, এটা ইন্ট্রিনজিক মেটেরিয়ালের কোনো ক্যারেক্টার নয়, বাট বিকজ ইট অ্যারাইজেস ডিউ টু দ্য surface charges that are bound to any materials. আমি একটা একটা করে বলবো। ওকে। আচ্ছা এইটা দিয়ে একটা ছোট্ট এক্সাম্পল অঙ্ক যদি এইরকম আসে, ধর এই উপরে যেটা লেখা আছে, ফাইন্ড দ্য টোটাল পোলারাইজেবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড ইফ ইটস সাসেপ্টিবিলিটি ইজ 0.98 into 10 to the power minus 3, ডেন্সিটি অফ কার্বন ডাইঅক্সাইড ইজ 1.97 কেজি পার মিটার কিউব। তার মানে কি দেওয়া আছে, কাইটা দেওয়া আছে আর রো দেওয়া আছে, আলফা বের করতে বলেছে। কিভাবে করতে পারি? হুম। কাইটা দেওয়া আছে, রো দেওয়া আছে, আলফা বের করতে বলেছে, কিভাবে করতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রবলেমটা কিভাবে করতে পারি? কাই দেওয়া আছে, রো দেওয়া আছে, আলফা বের করতে বলেছে। হ্যাঁ করেই তো দিয়েছেন স্ক্রিনে। না করে তো দিয়েছি, কিন্তু তো ঠান্ডাটা তো আগে বুঝতে হবে। এক্ষেত্রে সবগুলো মেটেরিয়ালের ও স্যার না, প্রথমে বের করতে বলে সবার আগে জানতে হবে হোয়াট ইজ দ্য মলিকিউলার ওয়েট অফ দ্যাট সাবস্টেন্স। আচ্ছা কার্বন ডাই অক্সাইডের মলিকিউলার ওয়েট কত? CO2, O2 থেকে 32, C হ্যাঁ থেকে 16, 30 আর সি আর 32 আর 12 কত? স্যার 12। হ্যাঁ 44। 44। তাহলে মলিকিউলার ওয়েট অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44। তাহলে দেয়ারফর দ্য নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম কত? নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, অ্যাভোগাড্রো নাম্বার টাইমস ডেনসিটি ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট। হ্যাঁ দেখ ওটা ক্যালকুলেট করে দিয়েছি। এইবার আগের ইকুয়েশন গুলো থেকে আলফা ইজ ইকুয়ালস টু এপসিলন নট কাই বাই এন থেকে ওই রকম একটা বেরোবে ফার্মি মিটার স্কোয়ার। তাই এইরকম দু একটা অঙ্ক এখান থেকে আসতে পারে।
আচ্ছা, তাহলে আবার থিওরিতে আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমি বলছিলাম যে কিছু কিছু বইতে ওইটা 4 পাই দিয়ে লেখা থাকতে পারে। তাহলে ক্লসিয়াস মসোর্টি ইকুয়েশনটা আরেকবার মেমোরাইজ কর খাতা দেখে। কি ছিল? এফসা আর মাইনাস 1 ডিভাইডেড বাই এফসা আর প্লাস 2 ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে কি ছিল? P/3 epsilon naught summation over ni alpha. হ্যাঁ, in alpha. তাহলে ওইখানে আমরা এবার কি জানি, এটা কি আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে পড়েছিলাম যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স স্কোয়ার? হ্যাঁ। পড়েছিলাম এটা? হুম। কিন্তু স্যার তার জন্য পারমিটিভিটি 1 হতে হবে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে নাথিং বাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের স্কোয়ার। এখান থেকেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যে ইমাজিনারি হতে পারে তার একটা আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, সেইটা যদি বসিয়ে দিই আর কিপিং এম মলিকিউলার ওয়েট রো ডেন্সিটি, তাহলে আমার নতুন ওই ক্লসিয়াস মসোর্টিটা দাঁড়ায় এম বাই রো এপসা মাইনাস 1 ডিভাইডেড বাই এপসা প্লাস 2 ইজ ইকুয়ালস টু 4 পাই/3 এল আলফা, যেখানে এলটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এমটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আলফা হচ্ছে টোটাল পোলারাইজেবিলিটি পার মলিকিউল। আর এই লেফট হ্যান্ড সাইডের গোটা টার্মটাকে মানে এম বাই রো টাইমস এপসা মাইনাস 1 ডিভাইডেড বাই এপসা প্লাস 2, এই টার্মটাকে বলা হয় মোলার পোলারাইজেবিলিটি। অনেক ক্ষেত্রে এইটাও বের করতে বলে। এই জন্য নিচের লেফট হ্যান্ড সাইডের হোল টার্ম ইজ কল্ড মোলার পোলারাইজেবিলিটি, মনে থাকবে? হ্যাঁ স্যার। আর এই ইকুয়েশনটা ক্লসিয়াস মসোর্টির বদলে বলা হয় লোরেন্জ ইকুয়েশন। এই যে এম বাই রো এপসা দিয়ে যেটা লিখেছি, দ্যাট ইকুয়েশন ইজ কল্ড, দুটো লোরেন্সের বানান আলাদা, একটার মধ্যে এন জেড আছে, একটার মধ্যে এন টি জেড আছে। আগেরটা হচ্ছে ক্লসিয়াস মসোর্টি ইকুয়েশন, দিস ইকুয়েশন ইজ কল্ড লোরেন্জ ইকুয়েশন, গিভিং দ্য কনসেপ্ট অফ অ্যাবাউট মোলার পোলারাইজেবিলিটি। আচ্ছা, পরেরটাই যাচ্ছি। আচ্ছা, এইটা ভেরি ইম্পর্টেন্ট, এই ছবিটার দিকে তাকা। আগে আমি ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি অল্প বলছি, তারপরে ছবিটা ব্যাখ্যা করছি। আচ্ছা, ইলেকট্রনিক পোলারাইজেশন যদি আমি আলফা ই দিয়ে বলি, এটা লিখলাম একটু আগে, ইলেকট্রনিক পোলারাইজেশন মানে সাফিক্সে ই মানে ইলেকট্রনিক, সেটা বোঝা যাচ্ছে। কার থেকে অ্যারাইজ করবে? হ্যাঁ। আলফা ই কখন অ্যারাইজ করবে? অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম রিলেটিভ টু দ্য নিউক্লিয়াস। এ খুব কমন। আলফা ই অ্যারাইজেস ডিউ টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম রিলেটিভ টু দ্য নিউক্লিয়াস। এইবার ছবিটার দিকে তাকা, এই বা আগের পাতায় যে ছবিটা ছিল, মানে সবগুলো পোলারাইজেশন যেখানে ব্যাখ্যা করা ছিল, এইখানে দেখ, নেগেটিভলি চার্জড ইলেকট্রনস মুভ অ্যান্টি প্যারালাল টু দ্য ফিল্ড, ক্রিয়েটিং অ্যান ইলেকট্রিক ডাইপোল প্যারালাল টু দ্য ফিল্ড, and this contribution is common in all solids since all are made up of atoms. Solids are made up of atoms. এবার প্রত্যেকটা অ্যাটমের মধ্যে যদি এইরকম এইরকম এরকম এরকম অনেকগুলো তৈরি হয়ে যায়, তাহলে কি হবে? ইট ইজ দ্য চিফ কন্ট্রিবিউটার ইন মেটেরিয়াল সাচ ইন ডায়মন্ড ইন হুইচ আদার এফেক্টস আর অ্যাবসেন্ট, মানে অনলি ইলেকট্রনিক পোলারাইজেবিলিটিটা প্রিডমিনেন্ট। সো ইফ উই লুক এট দ্য পোলারাইজেবিলিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ, যেটা পরের স্লাইডে আছে, এই কার্ভটা যদি দেখিস, দেন উই ফাইন্ড দ্যাট ইন দ্য অপটিক্যাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে এই দিকের রেঞ্জটা, এই দিকের রেঞ্জে যেখানে ইলেকট্রনিক পোলারাইজেশনটা বিকাম প্রিডমিনেন্ট, এখানে দেখ লেখা আছে 10⁻12 টু 10⁻16, আরও এই দিকে 10⁻13 থেকে, বা এই ছবিটার দিকে যদি তাকাস, ইলেকট্রনিক পোলারাইজেশন যেখানে এই যে এইরকম একটা কার্ভ আছে, যেখানে প্রিডমিনেন্ট ইলেকট্রনিক পোলারাইজেশনটা কোন রেঞ্জে? অপটিক্যাল রেঞ্জে। এখানে দেখা যাচ্ছে না, এই দিকটা হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, এখানটা আছে ইনফ্রারেড, এখানটা আছে আলট্রা ভায়োলেট। তাহলে অপটিক্যাল রেঞ্জ কোনটা? অপটিক্যাল হচ্ছে ভিজিবল রেঞ্জ ইন বিটুইন আইআর এন্ড ইউভি, মনে থাকবে? অপটিক্যাল রেঞ্জ ইজ দ্য ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জ স্পেকট্রাম মানে যেটা আমরা চোখে দেখতে পাই, দ্যাট ইজ 400 to 700 ন্যানোমিটার। কোথায় আছে? বিটুইন ইনফ্রারেড আর আলট্রাভায়োলেট। তাহলে দেখ, এই রিজিয়নেই ইলেকট্রনিক পোলারাইজেশনটা বিকাম প্রিডমিনেন্ট, সেটাকে অনেক ক্ষেত্রে অপটিক্যাল রেঞ্জ বলা হয়। ঠিক আছে? Therefore the optical frequency range, the dielectric constant arises
almost entirely from the electronic polarizability, and the ionic and dipolar contributions. ionic dipolar কোন জায়গাটা আছে দেখ, এই নিচের কাপটার দিকে আয়নিকটা হচ্ছে এই যেখানে ফ্ল্যাট পোর্শনটা, আর ডাইপোলার হচ্ছে তারও উপরে। পেনটা এখন কাজ করছে না কেন? নিচের কাপটা কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, হালকা। অ্যারো দিয়ে দেখ, দেখানো আছে আয়নিক পোলারাইজেশনটা যেই জায়গাটা হচ্ছে ফ্ল্যাট হয়ে আছে, প্রথম দিকটা হচ্ছে ডাইপোলার, পরেরটা হচ্ছে আয়নিক, একদম নিচেরটা হচ্ছে ইলেকট্রনিক। এই কাপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাঁ দিকের থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি মডুলেশন ফ্রিকোয়েন্সির উপরে, ওই ছবি দিয়ে কেন লেখা আছে, মলিকিউলার দেখ, লাল লাল মলিকিউল দিয়ে দেখানো আছে। আয়নিক হচ্ছে প্লাস মাইনাস পি দিয়ে দেখানো আছে। নিচের গুলো হচ্ছে ইলেকট্রনিক গুলো এরকম শিফট করে গিয়েছে ইলেকট্রন আর নিউক্লিয়াস, সেটা দিয়ে দেখানো আছে। ঠিক আছে, এই কার্ভটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার। মানে কোন ফ্রিকোয়েন্সি রিজিয়নে কোন পোলারাইজেশন বিকামস প্রিডমিনেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আয়নিক পোলারাইজেশন, ইলেকট্রনিক পোলারাইজেশন অ্যান্ড ডাইপোলার পোলারাইজেশন। আমি আপাতত ইলেকট্রনিক্সটা পড়াচ্ছি, ইলেকট্রনিক পোলারাইজেশনটা। তাহলে এটা কোন রেঞ্জে প্রিডমিনেন্ট? ইন দ্য অপটিক্যাল রেঞ্জ অর ইজ দ্য ভিজিবল রেঞ্জ। তাহলে বাট স্যার কেন এটা? কার জন্য এটা অ্যারাইজ করছে, মানে কখন এই ইলেকট্রনিক পোলারাইজেশন অ্যারাইজ করবে? when ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট, when when electron displaces in an atom, হ্যাঁ, সেটা কখন হবে? emission or absorption of a photon, তখন। না, ফোটন কোত্থেকে এলো? ইলেকট্রনস তো। ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম রিলেটিভ টু দ্য নিউক্লিয়াস। Field এই apply লিখে করলে। ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন ইন অ্যান অ্যাটম রিলেটিভ টু দ্য নিউক্লিয়াস। Therefore, কোনো field apply করলে negatively charged electrons move anti-parallel to the field, creating the electric dipole parallel to the field. হ্যাঁ, So in the optical range, আচ্ছা এইটাকে আমি কোয়ান্টিফাই করব কিভাবে, ইলেকট্রনিক পোলারাইজেশনটাকে এইভাবে। ইন দ্য অপটিক্যাল রেঞ্জ এফসা কে আমি সাবস্টিটিউট করেছি এন স্কোয়ার দিয়ে, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে। তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমি ক্রসিয়াস মশট্টিটাই লিখেছি আবার, পি বাই থ্রি এপসিলন নট সামেশন এন আই আলফা আই, কিন্তু এই আলফাটা হচ্ছে ইলেকট্রনিক। সো দিস ইজ অবটেইনড অ্যাজ ফলোজ। আচ্ছা, এইখানে আমি কি ইউজ করতে পারি, ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন ম্যাটার আর গিভেন বাই ভি ইজ ইকুয়ালস টু সি বাই রুট আন্ডার এপসাইলন মিউ। এপসাইলনটা হচ্ছে কি, সি আপনার ওই হচ্ছে সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম, এপসাইলন আর মিউ হচ্ছে, একটা হচ্ছে পারমিটিভিটি, একটা হচ্ছে পারমিয়েবিলিটি probability in a material অফ দ্য মিডিয়াম, মেটেরিয়াল ওর মিডিয়াম। আচ্ছা, এইটা কি হয় যখন সি কখন হবে, যখন এগুলো মিউ নট এপসিলন নট হয়, তখন এই ভ্যালুটা সি হয়ে যায়। মানে ভিটা তো আর মেটেরিয়াল থাকে না, ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম হয়ে যায়। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন দিয়ে কি লিখতে পারি, সি বাই ভি। Refractive index n is given by n is equals to c by v, that is root under mu epsilon. Therefore, for non-magnetic material, non-magnetic হলে মিউটা 1 হবে, সেক্ষেত্রে nটা কি হয়ে যাবে, রুট এপসা হয়ে যাবে। বুঝাতে পারছি? নন ম্যাগনেটিক যদি হয় তাহলে মিউ হচ্ছে 1, সেক্ষেত্রে আমার খালি চলে আসবে রুট ওভার এপসাইলন। n square is equals to epsilon. হ্যাঁ স্যার, Therefore, replacing epsa r by n square, epsa r কে যদি n square দিয়ে সাবস্টিটিউট করতাম, তাহলে আমরা এই আগের এই ইকুয়েশনটাকে পাওয়া যেত, ক্লসিয়াস মশট্টি। তাহলে এইটা হচ্ছে, দিস ইজ অল অ্যাবাউট ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। বল, এটা নিয়ে কি সমস্যা আছে? সবাই কি শুনতে পাচ্ছে? হ্যাঁ স্যার।
বাকিরা তো কেউ কিছু বলছে না। না কিছু না। প্রেয়সী বুঝতে পারছিস? প্রেয়সী নেই নাকি? রাজীব বুঝতে আছে। পারছিস? আছে না নেই এরা? हाँ सर बोधगया का म्यूट আছে স্যার। আচ্ছা আছে স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি সম্বন্ধে একটা ধারণা হলো। এবার আমরা আয়নিকে যাচ্ছি। আচ্ছা, নাম থেকেই বোঝা যাচ্ছে আয়নিক পোলারাইজেবিলিটি অ্যারাইজেস ফ্রম দ্য রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন্স। রিলেটিভ ডিসপ্লেসমেন্ট মানে কি? দ্য ক্যাটায়ন্স আর ডিসপ্লেসড প্যারালাল টু দ্য লোকাল ফিল্ড আর অ্যানায়ন্স আর ডিসপ্লেসড ইন দ্য অপোজিট ডাইরেকশন. So as expected, such effects are most important in কোন মেটেরিয়ালের ক্ষেত্রে? অ্যালকালি হ্যালাইডস। কোনগুলো? অ্যালকালি গুলো হচ্ছে কোনগুলো? পটাশিয়াম, লিথিয়াম, এইসব। হ্যালাইড গুলো হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন। ঠিক আছে? তাহলে এই দুটো নিয়ে যখন হচ্ছে, সাপোজ একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে NaCl বা CaCl, সিজিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে সব অ্যালকালি হ্যালাইডস, কারণ এগুলো আয়নিক and other ionic solids. So if the relative displacement of positive and negative ions is d and q is the charge on each ion, so then the dipole moment per molecule p is equals to q times d, and the ionic polarization becomes p ion is equals to n times qd, where n is the number of molecules per unit volume. Capital N হচ্ছে number of molecules per unit volume, q হচ্ছে charge, d হচ্ছে ডিস্টেন্স বিটুইন পজিটিভ এন্ড নেগেটিভ আয়ন্স। আচ্ছা, এখানে কি জানার আছে সেটা এই 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 অবধি কোনো সমস্যা নেই। আয়নিক সলিডস এর জন্য আমার আয়নিক পোলারাইজেবিলিটি অ্যারাইজ করে, আর এটা আয়নিক পোলারাইজেশন অ্যারাইজেস ফ্রম দ্য ডিসপ্লেসমেন্ট অফ আয়ন্স অফ অপোজিট সাইন when an electric field is applied, and also আরেকটা কারণ হতে পারে ডিফর্মেশন অফ ইলেকট্রনিক শেলস। এখন অবধি শেলের ধারণাটা তোদের হয়নি। সেটা কি স্ট্রেচড হয়ে যাচ্ছে বলে কিছুটা? হ্যাঁ, কি বলছিস? ডিফরমেশনটা কি স্ট্রেচড হয়ে যাওয়ার জন্য হচ্ছে? কি স্ট্রেচ হবে? মানে অ্যাটমটা হ্যাঁ, একদম সেটা একদম। স্ট্রেচড হয়ে যাচ্ছে তো কিছুটা? না, অ্যাটম না, এক্ষেত্রে আয়ন দিয়ে বলতে হবে। হ্যাঁ, ব্যাপারটা একই রকম, আচ্ছা কিন্তু নাম যেহেতু আয়ন, সেক্ষেত্রে এখানে এই পজিটিভ আয়ন কোর, নেগেটিভ আয়ন কোর, আয়নটা স্ট্রেচ হয়ে যাচ্ছে। এই তো ছবিতে আমি দেখিয়েছিলাম যখন প্রথম পাতায় ছবিগুলো এঁকেছিলাম। হ্যাঁ এখানে দিচ্ছে মানে একদিকে এই যে প্রথমে ইনিশিয়াল একদিকে হ্যাঁ পজিশনটা স্ট্রেচড এরকম হয়ে ছিল, যাচ্ছে। পরে এরকম হয়ে গেল। হ্যাঁ 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 পরে আমি একটা থিওরি দিয়ে দেখাচ্ছি এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে আচ্ছা, সবগুলো পোলারাইজেবিলিটির অরিজিন গুলো মাথায় রাখতে হবে। তাহলে আয়নিক পোলারাইজেশন অ্যারাইজেস ফ্রম দ্য ডিসপ্লেসমেন্ট অফ আয়ন্স অফ অপোজিট সাইন when the electric field is applied, এটা একটা কারণ। আরেকটা মেজর কারণ, যেটা এখন তোদের শেলের কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হবে, এই শেলের সাথে, এই সলিড স্টেট ফিজিক্সের শেলের সাথে ডু নট কনফিউজ উইথ দ্য শেল মডেল অফ নিউক্লিয়ার ফিজিক্স। কারণ তোদের নিউক্লিয়ার ফিজিক্স এখন একটা অন্য ডিএসসি পেপারে আরো বেশি বেশি করে আসবে, বা কিছুটা হয়তো তোরা আগের সেমেস্টারে নিউক্লিয়ার ফিজিক্সে পড়েছিস। সেই মডেলের সাথে এই শেল মডেলের সাথে এটা গুলিয়ে ফেললে হবে না। এইটা হচ্ছে, এই শেল হচ্ছে অন্য। এখানে হচ্ছে KLMN, যে কেমিস্ট্রিতে যখন পড়েছিলি শেল, সেই শেলগুলোর কথা বলা হয়েছে। Also from the deformation of the electronic shells of the ions as a result of the relative motion of the ions. আচ্ছা, এইখানে সবচেয়ে মেজর ডিসক্রিপেন্সি অ্যারাইজ করলো, কেন আমার ইলেকট্রনিক পোলারাইজেবিলিটিটা কামস ইনটু অ্যাকাউন্ট করতে হলো। তার একটা মেজর কারণ হলো NaCl, যেটা বললাম সিম্পল কিউবিক স্ট্রাকচার হয়, একটা আয়নিক। প্রথম সোডিয়ামটা হচ্ছে একটা মেটাল, আর ক্লোরিনটা হচ্ছে একটা হ্যালাইড, মানে হ্যালোজেন। তাহলে এই ক্ষেত্রে আমি যদি n স্কোয়ার ইজ ইকুয়ালস টু n হচ্ছে মেজার করে বলা যায় 1.5, তার স্কোয়ার করি 1.5 এর স্কোয়ার হচ্ছে 2.25। কিন্তু যখন স্ট্যাটিক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ NaCl মাপা হয়েছিল, দ্যাট গিভস মি
দ্য ফিগার 5.62, তাহলে এইটা একটা ডিসক্রিপেন্সি। তাহলে এই যে স্ট্যাটিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আর তোর অপটিক্যাল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স দেখা গেল 3.37 এর, ডেল্টা এপসাইলন হ্যাঁ 3.37। এইটা কেন হলো, এইটার জন্যই প্রথম এই আয়নিক পোলারাইজেবিলিটির ফান্ডাটা প্রথম এসেছিল। এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। আয়নিক পোলারাইজেবিলিটি এই ডিসক্রিপেন্সিটাকে সলভ করার জন্য ফার্স্ট এসেছিল NaCl এর ক্ষেত্রে। আচ্ছা, এটা একটু বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাদের যেতে হবে তোর একদম শুরুতে, যেটা আমার পড়ানোর কথা নয়, তা আমি তাও একটু অবতারণা করেছি, নাহলে বুঝবি না। একদম শুরুতে যেতে হবে, যেখানে ওয়ান ডাইমেনশনাল ক্রিস্টাল উইথ টু কাইন্ডস অফ অ্যাটমস নিয়ে যদি ফর্মেশন হয়, তাহলে কি টাইপের বিহেভিয়ার হয়, যেখানে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ল্যাটিস ভাইব্রেশনস, SC ম্যাডাম পড়াবেন। আমি একটু অবতারণা করবো তার কেমন হয় ব্যাপারটা আমি পরের স্লাইডে দেখানোর চেষ্টা করছি। আর তার আগে আচ্ছা, ধরে নে একটা ডায়াটমিক লিনিয়ার ক্রিস্টাল আছে। ডায়াটমিক মানে দু রকম অ্যাটম দিয়ে তৈরি, আর এটা একটা ইলেকট্রনিক রেডিয়েশনে এক্সপোজ করা হয়েছে। ইলেকট্রনিক রেডিয়েশনটা কি টাইপ? ইনফ্রারেড টাইপ। এখন ইনফ্রারেড টাইপ হলে আচ্ছা তার ওয়েভলেন্থটা মোটামুটি আমাদের নোন 100 মাইক্রন। ঠিক আছে, হুম 100 মাইক্রন যদি আমি বসিয়ে দিই, তাহলে আমি ওয়েভ ভেক্টর k ইজ ইকুয়ালস টু 2 পাই ল্যামডা থেকে k ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, তো সেখান থেকে পেয়ে যাই 600 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে একটা রাফ এস্টিমেট অফ ফিগার। মানে যে কোনো আমি যখন কথা বলি, এই যে IR বলছি, UV বলছি, এগুলো তো সব ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি দিয়ে কোয়ান্টাইজড, মানে আমি রেঞ্জ বললেই বুঝতে পারবো কোন রেঞ্জে আছি। এই জন্য একটা রাফ হুম এস্টিমেট করে আমি ইনফ্রারেড অ্যাবজর্পশন দিয়ে যদি আমি তোর ওয়েভ ভেক্টরটা বের করার চেষ্টা করি, সেটা রাফলি 600 সেন্টিমিটার ইনভার্স। হ্যাঁ আর এইখানেই ল্যাটিস ভাইব্রেশনের অবতারণা করছি, যেইটা কিনা কাট অফ অফ দ্য ল্যাটিস ভাইব্রেশন, দ্যাট ইজ KM। বাদিকে একদম নিচে লেখা আছে KM ইজ ইকুয়ালস টু পাই বাই 2 এ করে, এটা হচ্ছে পাই বাই 2 এর, এটা হচ্ছে তোর ল্যাটিস কনস্ট্যান্ট। ল্যাটিস কনস্ট্যান্ট মানে দুটো অ্যাটম বা আয়ন কত দূরে আছে, একটু পরে দেখাচ্ছি, হুম পরের ছবিটাতেই আছে। সেই এটা জেনারেলি কি হয়, এক্স রে আমি কোন টাইপের মেটেরিয়াল, কি টাইপের প্রোব দিয়ে আমি এক্স রে করি। এক্স রে ডিফ্র্যাকশন কেন বলা হয়? রাদার ঘুরিয়ে বললে কোন টাইপের মেটেরিয়ালের ক্ষেত্রে আমি এক্স রে ডিফ্র্যাকশন বা XRD প্যাটার্ন ইউজ করি? স্যার নর্মাল ক্রিস্টালস এর ক্ষেত্রে বিকজ তাদের ওখানে অ্যাটম স্পেসিং আছে কি কি? এন্ড এক্স-রে ওয়েভলেংথ তাদের কম্পারেবল হবে ভেরি গুড। ক্রিস্টালস এর ক্ষেত্রে ক্রিস্টালের ক্ষেত্রে কেন crystals এর ডিফ্র্যাকশন কখন হয়? when my incident wavelength is at the order of the order of the dimensions of the slit ডাইমেনশন অফ দা, তাহলে যে এক্স রে ওয়েভলেংথটা হচ্ছে আমার একমাত্র ক্রিস্টাল, মানে ক্রিস্টালের ইন্টারমলিকুলার সেপারেশন হচ্ছে অ্যাট দ্য অর্ডার অফ অ্যামস্ট্রং, মানে 10⁻⁻10 মিটার। সেই জন্য হ্যাঁ হ্যাঁ XRDটা ইউজ করা হয় ক্রিস্টাল স্ট্রাকচার জানার জন্য। ভেরি গুড। তাহলে এইখান থেকে KMটা দেখ বেরিয়েছে 10⁸ সেন্টিমিটার ইনভার্স। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি, একটা 600 সেন্টিমিটার ইনভার্স আর একটা 10⁻⁻8 সেন্টিমিটার ইনভার্স। Therefore, in dealing with the electromagnetic excitation of the optical, আচ্ছা এইবার আমি পরের পেজে যাচ্ছি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা একটু তোদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। সাপোজ এই ওয়ান ডিমেনশনাল ক্রিস্টালটা আছে NaCl উইথ টু কাইন্ডস অফ অ্যাটম। ঠিক আছে, টু কাইন্ডস অফ অ্যাটম, যেইখানে এম গুলো বসে আছে, ক্যাপিটাল এম গুলো একটু বড় করে গেছি, স্মল এম গুলো ছোট করে গেছি, যাতে বোঝা যায় যে ক্যাপিটাল এম গুলো হচ্ছে ম্যাসিভ, স্মল এম গুলো হচ্ছে রিলেটিভলি লোয়ার মাস। এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়, পুরো ল্যাটিস ভাইব্রেশনটা তো আমি পড়াতে পারবো না, আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আয়নিক ক্রিস্টাল মানে Na ক্রিস্টাল আছে, Na একটা অ্যাটম আছে, Cl আর একটা অ্যাটম আছে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে নামগুলো একটু টেকনিক্যাল, আমাকে জিজ্ঞেস করবি না, মানে করলেও অন্য মিসেলেনিয়াস ক্লাসে বলবো। প্রিমিটিভ সেলের মধ্যে যারা ক্রিস্টাল স্ট্রাকচার গাড়িতে শুরু করেছিস, তাদের এই টার্মটা অলরেডি এসে হ্যাঁ আছে। প্রিমিটিভ সেলের মধ্যে এই রেগুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ Na and Cl এইভাবে করে সাজানো আছে, যেভাবে আমি এঁকেছি।
মানে কনস্ট্যান্ট ডিস্টেন্সে স্মল এম আর ক্যাপিটাল এম আছে। এবার এঁকেছি এমন ভাবে, দেখ নিচে যখন আঁকা আছে ক্যাপিটাল এম গুলো বসে আছে হচ্ছে অড নাম্বার ল্যাটিস পয়েন্টে, মানে 2n-1, 2n+1, 2n+3, 2n+5 এরকম জায়গায়। আর স্মল এম গুলো বসে আছে ইভেন নাম্বার ল্যাটিস পয়েন্টে, 2n, 2n+2, 2n-2, 2n+4 এরকম। ঠিক আছে, এই অবস্থায় যদি আমি ইকুয়েশন অফ মোশন লিখি, অবশ্যই ইকুয়েশন অফ মোশন টোটাল সলিডটা মানে ইনফাইনাইট ক্রিস্টালের ক্ষেত্রে লিখতে পারবো না, তার ক্ষেত্রে লিখবো এনএন বলে লেখা হয়, নিয়ারেস্ট নেইবার। এনএন ফর হচ্ছে নিয়ারেস্ট নেইবার। তাহলে যখন আচ্ছা মানে খুব সহজ ভাবে বোঝার চেষ্টা করে এটা, যখন আমি সাপোজ এই স্মল এম এর ক্ষেত্রে লিখবো তখন তার নিয়ারেস্ট নেইবার হচ্ছে এইটা আর এইটা। আমি যখন এই মলিকিউলটার ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন লিখবো তখন তার নিয়ারেস্ট নেইবার হচ্ছে এইটা আর এইটা। বুঝতে পারছি? হ্যাঁ স্যার আমি থ্রু আউট দ্য ক্রিস্টাল ইনফাইনাইট ল্যাটিসের ক্ষেত্রে এই ইকুয়েশন অফ মোশন লিখতে পারবো না, মানে লিখলে বিকামস কমপ্লিকেটেড এবং আমি কিছু আইডিয়া করতে পারবো না। তার মানে যখন এই অ্যাটমটা লিখবো তখন তার নিয়ারেস্ট নেইবার হচ্ছে তার একটা ল্যাটিস আগে আর একটা ল্যাটিস পরে। সিমিলারলি এইটার ক্ষেত্রে হচ্ছে তার একটা মানে ল্যাটিস কনস্ট্যান্ট আগে আর একটা ল্যাটিস কনস্ট্যান্ট পরে। এই করে যদি আমি 2n এ বসে আছে স্মল এম মানে ক্লোরিন, আর 2n-1 এ বসে আছে ক্যাপিটাল এম মানে সোডিয়াম, তাহলে স্মল এম টাইমস ইউ 2n মানে ডিসপ্লেসমেন্টটা এখানে 2n। কেন ডিসপ্লেসমেন্ট রেখেছি? ল্যাটিস ভাইব্রেশন মানে কি? নাম থেকেই বোঝা যাচ্ছে ল্যাটিসটা কেন ভাইব্রেট করবে। কে বলতে পারবে? রাহুল না, রাহুল বাদে অন্যরা বল। অ্যাজ এ হোল একটা ল্যাটিস কেন ভাইব্রেট করবে? আনস্টেবল হয়ে গেলে। না না, আনস্টেবল হয়ে গেলে তো তাহলে এই ডিনামিক্সটা স্টাডি করা একটা স্পেশাল কেস। স্যার সলিড স্টেটেও সেই মানে এই অ্যাটমস গুলো যেগুলো ম্যাসিভ আর স্মল সেগুলোর কিছু একটা রেসিডুয়াল এনার্জি থাকে ইন দা ফর্ম অফ ভাইব্রেশনাল, তো সেই ভাইব্রেশনাল এনার্জি গুলোর জন্যই অসিলেশন হবে ফর ইচ মলিকিউল এন্ড অ্যাজ এ রেজাল্ট ভাইব্রেশন হতে পারে। সবাই সবাই বলতে হবে। একটু একটু গেস এটা আমরা কর, একটু কাইনেটিক্স ইলেকট্রোস্ট্যাটিক্স এর বুঝেছিলাম। আইডিয়া লাগা, তাহলেই বুঝতে পারবি। শুধু মানে বইতে আছে বলে পড়ে নিলে হবে না, একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইউজ করতে হবে। বল বাকিরা বল। বাকিরা বল একটু। কেউ কি আছিস? কেউ কি আছিস? হ্যাঁ আছি তো। হ্যাঁ স্যার আছে। বল কিছু। মানে আমি ইকুয়েশন অফ মোশন কেন লিখবো? স্মল এম এর ক্ষেত্রে একটা লিখছি, ক্যাপিটাল এম এর ক্ষেত্রে একটা লিখছি, কিন্তু এই টাইপের ইকুয়েশন তো আসে যখন সিম্পল হারমোনিক মোশন হয়, মানে মিন ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে যখন কোনো অ্যাটম বা মলিকিউল ভাইব্রেট করে। ভাইব্রেশনটা, হোয়াই ভাইব্রেশন বিকামস ইম্পর্টেন্ট। বল। হুম? এই যে আমরা লিখছি ইউএন বা ইউ2n, এগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য nth অ্যাটম অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম থেকে ও সরবে কেন একটু? নেবারিং অ্যাটমস এর সাথে বাউন্ড বলে। হ্যাঁ, সো এই নেভার একটা ফিল্ড এক্সপিরিয়েন্স করছে, ফর এক্সাম্পল বা এই ক্যাপিটাল এমটা নেবারিং যদি অ্যাটম পজিটিভ হয় ভাইব্রেশন আর গুলো তো হ্যাঁ স্যার বল মলিকুল কি যখন ঠিক ঠিক ক্যাপিটাল আছে। এমটা ধরুন, এনার্জি অ্যাবজর্ব করে তখনও তো হতে পারে। না না না, এনার্জির কনসেপ্টটা নয় না এখানে। না এটা স্যার 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 আমি বলছি ক্যাপিটাল এমটাকে যদি ধরুন আমি পজিটিভ ধরি আর স্মল এমটাকে নেগেটিভ, তাহলে ক্যাপিটাল এম এর রাইট সাইডে নেগেটিভ আছে তার জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স, আর ক্যাপিটাল এম এর লেফট আচ্ছা
আর সেটাকে যদি একটা স্ট্রিং আচ্ছা অ্যাটাচ টু বডি ইয়েতে যদি ভাবি আচ্ছা তাহলে হারমোনিকই বেরোচ্ছে। হ্যাঁ, আচ্ছা তোরা সবাই লাইনে থাকিস, এটা যেহেতু পেড প্যাকেজ নয়, 5 মিনিটে বন্ধ হয়ে যাবে, আমি আবার আরেকটা শুরু করবো, ঠিক আছে? তো যতক্ষণ চলবে, ঠিক আছে? হ্যাঁ কি আমি তাহলে স্যার কি পরে আরেকটা লিঙ্ক শেয়ার করছি, করবো? সেটাতে জয়েন করবি, ওটা দিয়ে বাকিটা করছি। এটা 45 মিনিট হয়ে গিয়েছে বলে এটা অফ করে দেবে। অফ করে দিচ্ছি। না না, অফ করতে হবে না, যতক্ষণ চলবে, তারপরে আমি আবার নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করছি। আচ্ছা, তো এইটা এটা ডিস্টেন্স গুলো ফিক্স না বলে কি পুরো কি এইটা একই থাকে নাকি সবসময়? হ্যাঁ, এইটা বোঝার জন্য একটু ইলাস্টিক ওয়েভস এর একটা কনসেপ্ট আনতে হবে। হ্যাঁ, দ্য বিহেভিয়ার অফ দ্য একটা ইলাস্টিক ওয়েভ যদি হয়, আর সেটা যদি একটা সিমিলার অ্যাটমের মধ্যে দিয়ে প্রপাগেট করে ইন এ হোমোজিনিয়াস লাইন, এটা অনেকটা নর্মাল মোডস যখন অ্যাকাউস্টিক্সে যারা ফাঁকি দিয়েছিস, অনেকেই পড়িসনি, বুঝতে পারছি। হ্যাঁ, কি হবে যখন ওয়েভলেন্থ ইজ লং ইন কম্পারিজন উইথ দ্য ইন্টারঅ্যাটমিক স্পেসিং, when the incident wavelength হুম is long comparison with the interatomic spacing, then our behavior of the elastic waves মানে খাটে আর কি সেই ক্ষেত্রে। আর এই কেন অ্যাটমিক ভাইব্রেশন হয়, এটা হয় হচ্ছে ডিউ টু কেটি, আগের দিন বলছিলাম। একটা স্মল যদি তোর টি থাকে, আর সেটা যদি কে এর সাথে গুণ হয়ে, মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্টের সাথে গুণ হয়ে কেটি, এটার অর্ডারটা একটা কনসিডারেবল রেঞ্জে হয়ে যায়। এই কেটি টিটা যখন তুই 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কে দিয়ে গুণ করিস কে, তখন নর্মালি এটা 0.025 ইলেকট্রন ভোল্ট হয়ে যায়। এবার যতই কে বাড়াবি, তত এই ল্যাটিস বিকামস আনস্টেবল, এই হুম কেটিটা তত বাড়তে থাকে। হুম, কেটি যত বাড়তে থাকে, এই এই স্মল এম ক্যাপিটাল এম গুলো তখন মিন ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে খুব স্মল একটা ভাইব্রেশন হয়, কারণ খুব স্মল কেটিও এই এম কে মানে ডিস্টেবিলাইজ করার জন্য এনাফ। যেহেতু এই এম গুলোর মানে মাসগুলো খুব কম, এরপরে ব্যান্ড স্ট্রাকচার থেকে ইফেক্টিভ মাস আসবে, সেটা দিয়ে আরেকটু বুঝতে পারবি। তাহলে এইটা হচ্ছে মোদ্দা কনসেপ্ট। তাহলে স্মল এম দিয়ে ইকুয়েশন অফ মোশন তোর এইরকম হবে, স্মল এম ইউ টু এন। বিটাটা কি, এখানে স্টিফনেস কনস্ট্যান্ট হচ্ছে বিটা। হুম, যখন আমরা ফোর্স কনস্ট্যান্ট করেছিলাম এফ যেমন প্রপোর্শনাল টু এক্স, তাহলে এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স লিখি না, সেই কে এর বদলে এখানে বিটা লেখা হয়েছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আচ্ছা, তাহলে নিয়ারেস্ট নেইবারের ক্ষেত্রে দুটো ইকুয়েশন অফ মোশন লেখা আছে, স্মল এম দিয়ে আর ক্যাপিটাল এম দিয়ে। আচ্ছা, এটা আমার পুরোনোর কথা নয়, আসলে আমি রেজাল্টে চলে যাচ্ছি। এই দুটো সলভ করে নন ট্রিভিয়াল তোর সলিউশন বেরোয়। এটা যারা বাড়িতে পড়ছিস তারা একটু করেও দেখতে পারিস, হোমোজিনিয়াস ইকুয়েশন কিভাবে নন ট্রিভিয়াল সলিউশন পাওয়া যায় ডিটারমিনেন্ট করে। মানে দুটো ট্রায়াল সলিউশন ধরতে হয়, ট্রায়াল সলিউশন থেকে বসিয়ে দিয়ে তোর ডিটারমিনেন্টটাকে জিরো করে ওমেগা স্কোয়ারের একটা ভ্যালু পাওয়া যায়। একটা ভ্যালু হচ্ছে 2 বিটা টাইমস 1/m প্লাস 1/M, আরেকটা ওমেগা স্কোয়ার হচ্ছে 2 বিটা/m প্লাস m কে স্কোয়ার বাই এ স্কোয়ার। এই দুটো থেকে এই কে ইজ ইকুয়ালস টু পাই/2a এখানে যদি বসিয়ে দিই, কে ইজ ইকুয়ালস টু পাই/2a, এইটারও একটা মানে আছে, কেন আমি পাই/a বা পাই/2a বসাবো, আস্তে আস্তে আমি বলবো, সব একদিনে বললে বদজম হয়ে যাবে। এই কে ইজ ইকুয়ালস টু পাই/2a ধরে নে, একটা বাউন্ডারি কে ইকুয়ালস টু পাই/2, এটা সেখানে বসিয়ে দিলে একটা ওমেগা স্কোয়ারের খুব সুন্দর একটা ভ্যালু বেরোলো, একদম পেজের নিচে দেখ আছে 2 বিটা/স্মল m, আরেকটা বেরোলো 2 বিটা/ক্যাপিটাল M। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি, ডিসপারশন রিলেশন আঁকা। ডিসপারশন রিলেশন মানে ওমেগা ভার্সেস কে কার্ভ। ওমেগা হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি ভার্সেস ওয়েভ নাম্বার। ফ্রিকোয়েন্সি ভার্সেস ওয়েভ নাম্বারকে যখন আমরা গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি পড়েছি আগের সেমিস্টারে, কি বলে, ডিসপারশন রিলেশন। ওমেগা আর ফ্রিকোয়েন্সি নিউ ভার্সেস কে বা ওমেগা ভার্সেস কে, এই কার্ভগুলোকে বলে ডিসপারশন রিলেশন। মোটামুটি 3.37 এর কাছাকাছি, তাই তো? হ্যাঁ তাহলে এই ডেল্টা এপসাইলনরা এই বর্ন ইকুয়েশন, মানে বর্ন এরকম ভাবে বোঝানোর চেষ্টা করেছিল। তারপরে যে কোনো
যেমন তোর ভিসকসিটির সাথে টি এর রিলেশনশিপ অনেক বিজ্ঞানীরা অনেক রকম এম্পেরিক্যাল ফর্মুলা দিয়েছে না, এটা অনেকটা একই রকম। এইটা তারপরে আরেকজন ধর মডিফাই করেছে, সে ডেল্টা এপসিলন, দেখবি কিটেলের বইতে আছে, সিজেটি বলে আরেকজন করেছে, সে কাছাকাছি ওই একটা বড় এক্সপ্রেশন ডেল্টা এপসাইলন বের করার চেষ্টা করেছে, দিয়ে এই ডিসক্রিপেন্সিটা কিভাবে মেকআপ করা যায় সেটার চেষ্টা করেছে। মোট কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আয়নিক পোলারাইজেবিলিটি কেন অ্যারাইজ করে ইন টার্মস অফ NaCl এর এই এপসাইলন ইকুয়ালস টু n স্কোয়ার, এই ডিসক্রিপেন্সিটাকে কিভাবে মোটামুটি ওভারকাম করা যায়। ঠিক আছে, অপটিক্যাল ব্রাঞ্চ আর অ্যাকাউস্টিক্যাল ব্রাঞ্চটা যখন ওইখানে তোরা পড়বি ল্যাটিস ভাইব্রেশনে, তখন না হয় আরেকবার ডিসকাস করা যাবে, বা বাড়িতে কেউ যদি এগোনোর চেষ্টা করিস সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারি। আর সলিড স্টেট ফিজিক্স আমার নিজের আমার ব্যক্তিগত লাইফের স্পেশালাইজেশন, আমি ভালোবাসি, আমি কাজ করি মেটেরিয়াল সায়েন্সে বলে আমার ইন্টারেস্ট একটু বেশি এই এই পার্টটাতে, মেটেরিয়াল সায়েন্স, সলিড স্টেট ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এই সমস্ত। কেন মানে ইররেসপেক্টিভ অফ আমি যেটা পড়ানোর চেষ্টা করছি বা যেটা আমার পড়ানোর বিষয় নয়, সব কিছুই নিজে পড়ে কোনো অসুবিধে হলে আমার সাথে যোগাযোগ করতে পারি। আচ্ছা, লাস্ট যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। আচ্ছা, এই রাইট হ্যান্ড সাইডের ছবিটার দিকে তাকা। একটা সাপোজ ধর নিউট্রাল অ্যাটম আছে, নিউট্রাল হলে স্ট্যাটিক পোলারাইজেবিলিটি অফ ফ্রি অ্যাটম বা মলিকিউলের ক্ষেত্রে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ধর আছে, তাহলে কি হবে, মিউচুয়াল ইন্টারাকশন বিটুইন পার্টিকেলস যদি আমি নেগলেক্ট করি, তাহলে ইন অ্যাবসেন্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড দ্য সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ইলেকট্রন ডিস্ট্রিবিউশন অলওয়েজ কোইনসাইডস উইথ দ্য নিউক্লিয়াস। কারণ কি, বাইরে থেকে একটা অ্যাটম তো অলওয়েজ নিউট্রাল, হুম সেই জন্য যখন বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে ইলেকট্রনের সিজি আর নিউক্লিয়াসের সিজি কোইনসাইড করে আছে, তাহলে ইলেকট্রনটা এই অ্যাজ এ হোল অ্যাটমটা নিউট্রাল আছে। When the atom is placed in a static homogeneous electric field E, the force exerted on the nucleus and on the electrons is oppositely directed. As a result, the external field tends to draw the CG of the electrons away from the nucleus. On the other hand, the attractive force between the electrons and the nucleus tend to preserve a vanishingly small dipole moment in the atom. Consequently, under equilibrium condition, the atoms bear a finite dipole moment, and the induced dipole moment may be represented as P induced, কি লিখেছি এই যে রেড দিয়ে লিখেছি দেখ, P induced is equals to alpha E times E local. আলফা ইটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি অফ দ্য অ্যাটম। এবার আলফা ইর ম্যাগনিটিউডটা যদি বের করার চেষ্টা করি, তাহলে আমাদের এই বাঁ দিকের ছবিটার দিকে তাকাতে হবে। কি আছে, অ্যাটম ইজ রিপ্রেজেন্টেড বাই এ নিউক্লিয়াস অফ চার্জ ZD, জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, জানিস তোরা অলরেডি পড়ে এসেছিস নিউক্লিয়ার ফিজিক্সে। আর হোমোজিনিয়াস নেগেটিভ চার্জ অফ ডিস্ট্রিবিউশন ইনসাইড এ স্ফিয়ার অফ রেডিয়াস R। রেডিয়াস R এর মধ্যে ZDটা কেন নিলাম, যেহেতু আমার এক্ষেত্রে একটা ইলেকট্রন একটা তোর প্রোটন মানে হাইড্রোজেন অ্যাটম স্টেট নয়, আরবিট্রারি যে কোনো অ্যাটম হতে পারে, সেই জন্য জেড তোর অ্যাটমিক নাম্বার দিয়ে গুণ করলেই হলো। এবার ইফ দ্য নিউক্লিয়াস ইজ ডিসপ্লেসড ওভার এ ডিস্টেন্স D, যেটা দিয়ে একটা অ্যারো দিয়ে দেখিয়েছি, তাহলে রেজাল্টিং ফোর্স ইকুয়াল টু দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য নিউক্লিয়াস বাই নেগেটিভ চার্জ। তাহলে ফোর্সটা কি, ZE টাইমস এক্স ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট R কিউব। এই ধারণাগুলো সব ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এসছে। তাহলে আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি দুটো ইকুয়েট করব, একটা বাঁ দিকটা হচ্ছে আমার তোর ZE টাইমস E, এটা হচ্ছে একটা ফোর্স, আর ক্যাপিটাল এই দিকে কি লিখবো, ZE স্কোয়ার D ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট R কিউব। তাহলে দুটো ইকুইলিব্রিয়ামে আমি ফোর্স ইকুয়েট করেছি, ঠিক আছে। এটা হচ্ছে চার্জ ZE টাইমস ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে একটা ফোর্স, আর এটা হচ্ছে কুলম্বস ফোর্স। এইটা দিয়ে ডি বের করেছি, ডিটা হচ্ছে এই এই সেপারেশনটা যেইটুকুর মধ্যে ও ইলেকট্রিক ফিল্ডের জন্য নড়াচড়া করছে। তাহলে দ্য করেসপন্ডিং ডাইপোল মুভমেন্ট পি ইজ ইকুয়ালস টু ZD টাইমস ডি করে এরকম একটা 4 পাই এপসিলন নট R কিউব টাইমস E পেলাম। And the electronic polarizability becomes alpha E is equals to কি, P induced by divided by E local, এই যে এখান থেকে আলফা ইটা হচ্ছে P induced divided by E local,
তাহলে এটা ভাগ করে দিলে 4πε0r²। ঠিক আছে, ঠিক আছে তো? হুম। এটা আর কিউব কেন আর স্কয়ার হবে না? হ্যাঁ, আর স্কয়ার হবে না এই কুলম্বিক ফোর্সটা? স্কোয়ার কোনটা বলছিস বল? কুলম্বিক তো ফোর্স স্কোয়ার ডিনোমিনেটরে আর স্কোয়ার হবে না, আপনার এই ফোর্স যেটা লিখেছেন কুলম্বিক এই ইয়ে 4πε0 আর স্কোয়ার হবে। এইখানে যদি না, আর না, ক্যাপ না। তুলে দিই তাহলে কি হবে? হ্যাঁ এই যে ডান দিকে লিখেছি r²/r²। আর ভেক্টর বাই আর ও কিউব। আর ক্যাপ, হ্যাঁ ভেক্টর হ্যাঁ জিজ্ঞেস করছিল। আর ভেক্টর ওই আর হবে হুম, মড অফ আর। আচ্ছা তাহলে আমি কুইকলি পরেরটাই চলে যাই। হ্যাঁ, এবার ডাইমেনশন গুলো বসাচ্ছি, দেখ আলফা এটা বের স্যার এই করার জন্য। আমান বলছে একবার বেরিয়ে জয়েন করবে, ওকে অ্যাড করতে বলছে। জোরে বল, শোনা যাচ্ছে না। আমার একটু বেরিয়ে গেছে নেটের প্রবলেমের জন্য, এখন বলছে আবার অ্যাড করতে আপনাকে, ওই রিকোয়েস্ট পাঠাচ্ছে। আচ্ছা, আচ্ছা এবার আমি ম্যাগনিটিউড গুলো যদি বসাই, আরটা কি হবে? আরটা হবে হচ্ছে তোর ইন টার্মস অফ অ্যামস্ট্রং, মানে 10⁻⁻10 মিটার। আলফা ইটা তাকে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 10⁻⁻40 মিটার কিউব। আলফা ইটা এইখান থেকে অর্ডারটা পাওয়া গেল 10⁻⁻40 মিটার কিউব। এবার ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য এসি পোলারাইজেবিলিটি, এসি মানে যখন আমি ফিল্ডটাকে এসি দেব, তখন ইলেকট্রনস ইন দ্য অ্যাটম এক্সপিরিয়েন্স অ্যান ইলাস্টিক রেস্টোরিং ফোর্স করেসপন্ডিং টু দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ওমেগা নট ইজ ইকুয়ালস টু √k/m। কে এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, এমটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন। Thus, the equation of motion of the electron of mass m and charge e in the local field E local sin omega t is given by এই এই এইটা m times d2x dt square, এটা হচ্ছে inertial force, plus m omega 0 square x is equals to minus e local sin omega t। ইকুয়েশন অফ মোশনটা ঠিক লেখা হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা আমি এসি পিরিয়ডিক ফোর্সের জন্য ইকুয়েশন অফ মোশন লেখার চেষ্টা করছি। তাহলে এটা একটা সলিউশন ধরে নিই, x ইকুয়ালস টু x0 সাইন ওমেগা টি, যেখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে হারমোনিক। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে অল্প একটু নিজেরা কর সেটা। এই ইকুয়েশনটা দিয়ে এটাকে স্যাটিসফাই করতে গেলে দু লাইন d2x dt2 কেমন হবে দেখ। m টাইমস ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টাইমস x নট ইজ ইকুয়ালস টু মাইনাস ই লোকাল। এই ইকুয়েশনটা যদি এইটা দিয়ে এই ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি স্যাটিসফাই হতে হয়, তাহলে রাইট হ্যান্ড সাইডের x0 সাইন ওমেগা টি গুলো যদি এলিমিনেট করে দিই, তাহলে ভেতরের কোফিশিয়েন্ট গুলো এইটা হতে হবে, অর মাইনাস x0 ইজ ইকুয়ালস টু হতে হবে ই টাইমস ই লোকাল। করছিস কি নিজেরা? হ্যাঁ স্যার, ওই তো x টু মাইনাস ই লোকাল বাই ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেছে। এটা হবে, হ্যাঁ। আর করেসপন্ডিং অ্যামপ্লিটিউড অফ দ্য ডাইপোল মোমেন্ট কি হবে? p0 হচ্ছে মাইনাস ই টাইমস x0। এই x0টা যদি এখানে বসিয়ে দিস তাহলে এইরকম একটা এক্সপ্রেশন হবে। সেখান থেকে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি আলফা ই ইজ ইকুয়ালস টু p0 বাই ই লোকাল, এটা বসিয়ে দিলে ই স্কোয়ার বাই এম ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। এইখানে ইফ দেয়ার আর জেড ইলেকট্রনস পার অ্যাটম অ্যান্ড ক্যাপিটাল এন অ্যাটমস পার ইউনিট ভলিউম, ভালো মতো বোঝ, if there are z electrons per atom and n atoms per unit volume, then the resulting electric susceptibility is chi e is equals to n z square by epsilon naught m divided by omega naught square minus omega square, and hence the index of refraction is given by n square is equals to 1 plus chi e, মানে 1 প্লাস ওই টার্মটা chi টার্মটা আরেকবার আছে। আচ্ছা, তোদের এই হোম টাস্কটা দিয়ে শেষ করব এই ইকুয়েশনটা প্লট করে রাখতে। এন স্কোয়ার ভার্সেস ওমেগা প্লট কি হবে?
কোনটা স্যার একবার বলুন, এম স্কোয়ার ভার্সেস ওমেগা? হ্যাঁ, এই একদম শেষে এসে যেখানে শেষ করলেন 1 প্লাস কাই হচ্ছে জাস্ট আগের টার্মটা এখানে বসাতে হবে, আমি আর লিখি। এইটাই তোদের কাজ। সেটা হচ্ছে এন স্কোয়ার ভার্সেস ওমেগা প্লটটা কেমন হবে। খুব মানে বোঝাই যাচ্ছে। ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা নটে কি হবে ফাংশনটা, কি থাকবে, একটা সিঙ্গুলারিটি ইনফাইনাইট। থাকবে। তার মানে হ্যাঁ, ইনফাইনাইট। একটা স্ট্রং ডিসপারশন এট দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট থাকবে। এটা 10 এর মতন। তাহলে এই দিয়ে মোটামুটি শেষ করছি। পরের দিন ডাইপোলার পোলারাইজেবিলিটি থেকে শুরু করব। একটু স্লো যাচ্ছি, কিছু স্যার করার নেই। হ্যাঁ, স্যার বলছিলাম যে কিটেলের চ্যাপ্টার্স গুলো পড়বো, আপনি যে আজকে পড়ালেন সেটা আরেকটু ভালো মতন বোঝার জন্য কিটেলের কোন চ্যাপ্টার্স গুলো পড়বো একটু যদি বলেন। এই তো পরপর তো আছেই। প্রথমে ডাইলেকট্রিকটা আছে, তারপরে আমি শুধু চ্যাপ্টার সিলেবাস। 16ই পড়েছি, আর কোনটা পড়বো? এই টোটাল ক্লাস নোটটা আমি পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, বলতে অ্যাকোস্টিক অপটিক্যালটা কোন চ্যাপ্টারে আছে একটু বলবেন ল্যাটিস ভাইব্রেশন, বইতে? ল্যাটিস ভাইব্রেশন। ল্যাটিস ভাইব্রেশন, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।